শেষ হলো একটা প্রচণ্ড ভোলেটাইল উইক সূচকের পরিপ্রেক্ষিতে, শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে ঘটনাবহুল সপ্তাহ হওয়াটা স্বাভাবিক। তো সেই ধরনের প্রচুর তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে ছোট ছোট করে আলোচনা করার চেষ্টা করব, কিছু ইনফরমেশন, কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করব আমি আমার তরফ থেকে। তো এপিসোডটা একটু বড় হতে পারে, মানে আমার যা তথ্য আছে তাতে আমি 1 ঘন্টাও এই এপিসোড চালাতে পারি, কিন্তু ততক্ষণ তো আপনাদের ধৈর্য থাকবে না, আর অনেকেরও সেটা থাকবে না। তো ছোট করে চেষ্টা করব বলার জন্য, একটু অপেক্ষা করুন, ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেক টক উইথ শান্তনু সেন। এখানে আলোচনা করি শেয়ার বাজার সংক্রান্ত শিক্ষামূলক দিক থেকে কিছু ইনপুট এবং টেকনিক্যালের পরিপ্রেক্ষিতে কিছু মার্কেটের সেন্স, যেগুলো আপনাদের হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে। কোনো ধরনের রেকমেন্ডেশন আমি এখানে করি না, সেই জন্যই এটাকে আমি বলি যে শিক্ষামূলক দিক থেকে শেয়ার বাজারের আলোচনা। তো প্রথমে আলোচনা করার আগে কয়েকটা জিনিস, মানে এতগুলোই তথ্য ছিল, আমাকে অনেকগুলো জিনিস লিখে রাখতে হয়েছে যে কী কী সিকোয়েন্স বা কী কী জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে বলি, আমি যখন আলোচনাটা করছি এটা 7 জুন, শুক্রবার, বাজার বন্ধ হয়ে গেছে। তার পরিপ্রেক্ষিতে উইকলি আলোচনা করব। যে উইকটায় পা রাখবো সেটা হচ্ছে 10/6 থেকে 14/6-এর মধ্যে। প্রসঙ্গত উল্লেখ করে দিতে পারি যে 14 জুন যে উইকটা শেষ হবে তার পরের সপ্তাহে কিন্তু সোমবার দিন ছুটি আছে, অর্থাৎ টানা একটা 3টে ছুটি, শনি রবি সোম, এরকম ছুটিটা থাকবে ডিউ টু বকরি ঈদ, ট্রেডিং হলিডে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, দেখুন আজকের এপিসোডটা না শুরু করার আগে অনেকগুলো জিনিস ভেবেছি। সেই ভাবার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার অনুষ্ঠান ধারাবাহিকভাবে দেখেন তারা তো আশা করছি দেখেছেন, বা আজকে যারা নতুন ভিজিট করছেন তাদের জন্য আমি রিকোয়েস্ট করব, পরপর 3টে এপিসোড যদি আপনারা দেখেন। 3টে এপিসোড কোনটা? যেটা পাবলিশ ডে ছিল 18 মে, 25 মে আর 1 জুন। এই পরপর 3টে এপিসোড দেখে আজকের এপিসোডে যদি আপনি আলোচনাটা শোনেন, কেটে কেটে হলেও প্রত্যেকটা এপিসোড যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যারা স্কিপ না করে দেখবেন তাদের জন্য আরও উপকার আছে। উপকার ইন দ্যাট সেন্স, যারা টেকনিক্যাল শিখতে চাইছেন বা টেকনিক্যালের প্রয়োগগুলো করছেন। এবার আসছি, প্রথম যে কথাটাই আসবো সেটা হচ্ছে, অলরেডি আমাদের ইউনিয়ন ইলেকশন যেটা ছিল, সেন্ট্রাল ইলেকশনের রেজাল্ট বেরিয়ে গেছে আর তার আউটকাম এসে গেছে। আপনাদের এখানে অনেকে আমায় বলেছিলেন যে যদি একটা ইলেকশনের পরে একটা এপিসোড, মানে সোমবার কিংবা মঙ্গলবার দিন আমায় করতে হয়, মানে করতে রিকোয়েস্ট করেছিলেন। দেখুন, আমি এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে বলি, আমার কখনোই মনে হয়নি যে ডিউরিং দ্য ইলেকশন রেজাল্ট আগে বা পরে এরকম একটা সময় আমি আপনাদেরকে বিভিন্ন এপিসোডে বিভিন্ন ধরনের কিছু বলবো। অ্যাটলিস্ট একটা উইক শেষ না হওয়া পর্যন্ত আমার কোনো ধরনের ভিউ তৈরি হয় না। কারণ দেখুন, আমি যদি আপনাদের কথা মতো আমি যদি সোমবার দিন আমাকে এপিসোড করতে হতো, মানে সোমবার দিন মার্কেট বন্ধ হওয়ার পর যদি এপিসোড করতে হতো, তাহলে কী লিখতাম? যে বাজার উৎফুল্ল, মার্কেট বাড়ছে, আপনি কি স্টক কিনবেন, এই ধরনের কথাবার্তা বলতে হবে। আবার মঙ্গলবার দিন যখন বাজার ধরাশায়ী হয়ে গেল, বাজারে পতন, সেই নিয়ে আবার একটা এপিসোড করতে হবে। আবার বুধবার দিন যখন বাজার উঠলো তখন আবার আমাকে একটা এপিসোড করতে হবে, সেই গালে হাত দেয়া, মাথায় হাত দেয়া, চোখে হাসছি কিংবা চোখে কাঁদছি, এইসব জিনিস দিয়ে বলতে হবে। তো আমি সেই দিকে নেই, আশা করছি আপনারা এখনও বুঝতে পেরে গেছেন, এত বছর যারা আমার সাথে আছেন। কথাটা হচ্ছে, আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে, সেই কারণেই বলছি যে পরপর 3টে এপিসোড প্লিজ আমার অনুরোধ রইল, একটু দেখুন। যে 5 বছর ছাড়া এই অনুষ্ঠান, মানে এই অনুষ্ঠান বলতে এই অকেশনটা আসে, অর্থাৎ সেন্ট্রাল ইলেকশন। তাতে ভোলেটিলিটি হবে না, এটা তো আমি মানতে পারছিলাম না। অবশ্যই একটা ভোলেটিলিটি হওয়ার সম্ভাবনা ছিল, এবং তার পূর্ণাঙ্গ ইনগ্রিডিয়েন্টস চার্টের মধ্যে রিফ্লেক্ট হচ্ছিল, যেটা আমি আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমি আরও একবার বলি, যেহেতু আলোচনাটা আমি প্রোগ্রেস করছি, আমি এখানে কোনো পলিটিক্যাল দিক থেকে আলোচনা করব না। আমি আলোচনা করব শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে পলিটিক্যাল ছায়া, অর্থাৎ এই রেজাল্ট শেয়ার বাজারকে কী
সারপ্রাইজ দিল বা কি বেনিফিট আসতে পারে, কি প্রবলেম হতে পারে সেই সমস্ত দিক থেকে। ফলে কিছু কিছু হয়তো কথা একটু পলিটিক্যাল ঘেঁষা হয়ে গেলে আমার অনুরোধ রইল, প্লিজ দয়া করে বলছি, আমাকে কোনো পলিটিক্যালি চিন্তাভাবনা করবেন না বা পলিটিক্যালি কোনো রকম দাগিয়ে দেবেন না প্লিজ, যে আমি এই দল ওই দল। আমি আবার বলছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে অ্যাটলিস্ট আমরা যারা বাংলায় মানে কিছুটা ইউটিউবের মাধ্যমে হোক বা যে কোনো মিডিয়ার মাধ্যমে হোক আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, বা আপনারা আমার অনুষ্ঠান দেখেন, আমার মতো আরও অনেকের অনুষ্ঠান দেখেন, আমাদের অনেক দায়িত্বশীল হওয়া উচিত। দায়িত্বশীল ইন দ্যাট সেন্স, হ্যাঁ, মার্কেটে ক্র্যাশ, মার্কেট স্ক্যাম, এই ধরনের কথাগুলোকে আমার মনে হয় একটু বিবেচনা করা উচিত। পতন হয়ে গেল, এখন কি করব, প্রচুর বড় পতন, প্রতিদিন এই জায়গাগুলো না আপনাকে চেঞ্জ করতে হবে, আমার ব্যক্তিগত ধারণা। আমি বলতে চাইছি যে শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে প্রাইস অ্যাকশন প্রতিনিয়ত ওঠানামা করে, এবং খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যেহেতু এখানে আমাদের বলা হয় জিরো সাম গেম বলতে মানে কেউ জিতছে তো কেউ হারছে, এরকম একটা ব্যাপার। তো সেখানে এই কিছু ওয়ার্ড, কি হবে, পতন, ক্র্যাশ, স্ক্যাম, এই ধরনের ওয়ার্ডগুলোর থেকে আমার মনে হয়, কারণ স্ক্যাম, ধরুন একটা স্ক্যামকে তো আগে যাচাই করতে হয়, ওয়েদার ইট ইজ স্ক্যাম অর নট। আমরা এরকম যারা 30 বছরের শেয়ার বাজারে যদি পিছনের দিকে তাকান, যেটা আমরা হর্ষদ মেহতা স্ক্যাম বলি বা কেতন পারেখ স্ক্যাম বলি, এগুলো স্ক্যাম পরের দিকে প্রমাণ হয়েছে, সেগুলো আবভাব একটা ছিল। আমি সেই প্রসঙ্গেই বলার চেষ্টা করছি, সেটা পরের দিকে আরও, প্রথমে তো আর স্ক্যাম হিসেবে আসে না, প্রথমে সাসপেক্টেড কিছু ঘটনার থেকে আসে। তো এইখানটা আমাদের মনে হয় অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত, কারণ প্রচুর রিটেল ইনভেস্টর, ট্রেডার মার্কেটের সাথে যুক্ত হয়েছেন 2020 পর থেকে, মানে কোভিডের পর থেকে। বাড়িতে বসে কী করবেন, একটা শেয়ার বাজার একটা জায়গা, তো ফলে তাদের কাছে এই ফলটা ইজ ভেরি মাচ প্যানিক লাইক সিচুয়েশান তৈরি হয়েছিল। আমি সেই জন্য এই মাঝখানে কোনো এপিসোড করব না হিসেবেই করে নিয়েছিলাম, কারণ যদি দেখেন আমি আপনাদেরকে এই ইলেকশন শুরুর আগে যেভাবে বর্ণনা করার চেষ্টা করেছি, আমার মনে হয় ব্যক্তিগতভাবে বাজার মোটামুটিভাবে সেই দিকগুলো বিচার করেই হয়েছে। মানে পাই টু পাই বলছি না, কিন্তু অলমোস্ট আমাদের যা চিন্তাভাবনা ছিল বা আমি যেটুকু আলোচনা করতে পেরেছিলাম আপনাদের সাথে টেকনিক্যালি, সেটাই কিন্তু মার্কেট বিহেভিয়ারের মধ্যে উঠে এসছে। এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি সেবি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, আমি আপনাদেরকে কোনোদিনই কোনো সময় স্টক রেকমেন্ডেশন করিনি, ইন্ডেক্সের কেনা বেচার কথাও আপনাদের বলি না, এটা আমার বাধ্যবাধকতার মধ্যে আছে। আমি কোনো নিয়মের উল্লঙ্ঘন করার চেষ্টা করছি না। আমার মনে হয় আরও দায়িত্ববান হওয়া উচিত যারা এক্সিট পোল পেশ করেন। আসলে যে কারণে সোমবার দিন বাজারটা ইন্ডেক্সটা ওপরের দিকে গেছে, দেখুন এক্সিট পোল যারা করেন তারা রেকগনাইজড সংস্থা এবং এটা বিজ্ঞানসম্মত জিনিস, কিন্তু এবারে টোটালি প্রায় অলমোস্ট 99% এক্সিট পোল ফ্লপ করেছে, অর্থাৎ যা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করেছেন তার ঠিক উল্টো রিয়াকশান হয়েছে। এটা হয়েছিল কিন্তু 2004-এও। আমি সেই জন্য দেখবেন আপনাদের 2004-এর একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছিলাম চার্ট দেখিয়ে, অর্থাৎ মার্কেটের যারা ইন্টেলিজেন্ট এবং মানে কি বলবো, স্মেল করতে পারেন, বা আমি বলবো স্মার্ট মানি, যেটা আমাদের মার্কেটের ভাষায় বলা হয়, স্মার্ট মানি কিন্তু অনেক আগে স্মেল করতে পারে, কিন্তু এবারে এমন একটা জায়গায় এসে স্মেল করেছে যেখানে কোনো ইনডিসিশনে চলে গেছিলো বাজার, অর্থাৎ মার্কেট উপরে যাবে না নিচে যাবে, এই পোর্শনে প্রায় অলমোস্ট মানে কি বলবো 55-45-এর ভাগ হয়ে গেছিলো। সেখানে নিফটি যে লক্ষণগুলো দেখে আমি আপনাদেরকে বলি যে নিফটিটা ভালো লাগছে বা ইন্ডেক্সের পজিটিভ লাগছে, ব্যাঙ্ক নিফটি পজিটিভ আছে কি নেগেটিভ আছে, সেইগুলোর থেকে নিফটি ইন্ডেক্সটা কিন্তু ভেরি কনফিউজিং জায়গায় চলে যায় গত শুক্রবার। আবার সোমবার দিন এক্সিট পোল রেজাল্টের সঙ্গে সঙ্গে বাজার উপরে আসে। মজার ব্যাপার হচ্ছে, আমি যদি আপনাদেরকে ক্লিয়ার বলেছিলাম যে যদি সোমবার দিন বাজার উপরে আসে তাহলে কিন্তু বাজার আরও ইনডিসিশনে চলে যাবে, কারণ যে কন্ডিশনের জন্য বাজার পজিটিভ হলো সেই কন্ডিশন ফুলফিল করতে পারবে না বিফোর দ্য রেজাল্ট, এবং রেজাল্টের সঙ্গেও হচ্ছে না। ওই অ্যাঙ্গেল থেকেই আমি চিন্তাভাবনা করেছিলাম
যে এরকম একটা ডিসিশন থাকলে বাজার যে জায়গায় আছে যদি কোনো কারণে ওপরে যায় বাজার সাস্টেন করবে না, ঠিক স্পেসিফিক এই ওয়ার্ডটাই ইউজ করেছিলাম, ওপরে সাস্টেন করবে না। সেই স্পেসিফিক লেভেলসগুলোও কিন্তু অল্প অল্প করে হলেও হিন্ট দিয়ে গেছি আপনাদেরকে, মিলিয়ে নেবেন। নিচের দিকের লেভেলসেও বাজার সাস্টেন করবে না, অর্থাৎ বাজার খুব একটা বেশি পড়লেও রিবাউন্ড করে যাবে। যারা এই বুদ্ধিটা করতে পেরেছিলেন ওই চার্ট দেখে, তারা কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন বলে আমার ধারণা। এটা একটা উদাহরণ দিই কেমন। ঘটনাটা হচ্ছে যে আপনাদের সাথে যখন আলোচনা করেছিলাম তখন আপনাদেরকে একটা চ্যানেল দিয়ে বুঝিয়েছিলাম, যেটা এবারে টেকনিক্যালসেও একটু আপনাদেরকে দেখিয়েছি। সেখানে চ্যানেলের ব্রেকআউট আর ব্রেকডাউন পয়েন্টটা আমি আপনাদেরকে ডটেড লাইন দিয়ে পরপর 3টে সপ্তাহ বুঝিয়েছিলাম। একটু মেমোরি রিকল করুন কিংবা ভিডিও আছে আবার দেখে নিতে পারেন। সেখানে কিন্তু ওইটাই উল্লেখ করেছিলাম যে ব্রেকডাউন পয়েন্টগুলো কোথায় কোথায় হতে পারে, মানে প্রিডিটারমাইন্ড উইক টু উইকের পরিপ্রেক্ষিতে। ফলে সেখানে হয়েছিল কি, যেটা ব্রেকডাউন পয়েন্টগুলো আস্তে আস্তে স্ল্যান্টিং টু আপওয়ার্ড চ্যানেল, তো চ্যানেলের যে জায়গাটার থেকে ব্রেকআউট হয়েছে এক্স্যাক্ট ওই ফিগারটা হওয়া উচিত, রাফলি, এক্স্যাক্ট বলবো না, রাফলি এই ফিগারটা হওয়া উচিত 22,250। আমি এক্স্যাক্ট ফিগারটা যদি মনে করতে পারি, আমি লিখে রেখেছি, জাস্ট এ মিনিট। হ্যাঁ, 22,250। তাহলে 22,250 ওটা ভাঙলে চ্যানেলের লোয়ার ব্যান্ড ভাঙছিল। আর চ্যানেলের ভেতরের যে ভোলেটিলিটিটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদের 1000 পয়েন্টের মতো একটা ভোলেটিলিটিটা হচ্ছে। তো অবভিয়াসলি আইদার ওর সাইডের ব্রেকআউট আর ব্রেকডাউন বাজারকে এটা 1000 পয়েন্টের র্যালির মধ্যে আনতে পারে, নিফটি ইন্ডেক্সের কথা বলছি। এবং যদি খেয়াল করে দেখেন নিফটির লোটা হয়েছে 21,280, আর হওয়া উচিত ছিল 21,250 প্লাস মাইনাস, আমি 10-20 পয়েন্টের এদিক ওদিক কথা বলছি না। ফলে যারা এটা খেয়াল করতে পেরেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন বাজার একটা সাপোর্টে আসছে বা আসতে পারে। তারপরে তো ঘটনাক্রম যেমন যেমন পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জেস হয়েছে রেজাল্টের পরিপ্রেক্ষিতে, সেই অনুযায়ী বাজার রিয়্যাক্ট করেছে। ফলে খুব যে আননোন ফ্যাক্টর হয়েছে আমার কাছে আমার মনে হয়নি। আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি, চার্ট অ্যানালিসিস করার সঙ্গে সঙ্গে এবং খুব ঘনিষ্ঠ মহলে আমি যে সমস্ত জায়গায় দু একজনের সঙ্গে কথাবার্তা বলি, সোমবার দিন বাজার উপরে খোলাতে আমি বুঝতে পেরেছিলাম এটা আনএক্সপেক্টেড জাম্প। সেখানে আমি তাদেরকে বলি যে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার মনে হয় এখানে একটা প্রফিট বুকিং করা উচিত, যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম। এবং টেকনিক্যালি লেভেলসটা যেটা ছিল সেটাও প্রায় কাছাকাছি, চ্যানেলের আপার ব্র্যান্ডের কাছেই ছিল। ফলে আমি ওখানে একটু তাদেরকে বলি যে আপনারা এখানে প্রফিট বুক করতে পারেন। আবার প্রক্ষান্তরের নিচের দিকেও যখন এসছে তখনও আমি মনে করছিলাম যে বাজার এখান থেকে একটা বাউন্স ব্যাক করে আস্তে আস্তে সাপোর্টের আশপাশে আসবে। এবং ভেরি স্টক স্পেসিফিক আমি ব্যাঙ্ক নিফটিতে কনসেন্ট্রেট করেছিলাম নিফটির থেকে বেশি। এবং ব্যাঙ্ক নিফটি যদি আপনারা দেখেন টেকনিক্যালি বুঝতে পারবেন যে একটা রেজিস্ট্যান্স ফেস করছিল। ব্যাঙ্ক নিফটি ফিউচার্সের কথা বলছি, বা চার্টে যারা ক্যাশে দেখেন তারাও বুঝতে পারবেন একটু ডিটেলস চার্ট দেখলে। ফলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে চার্ট স্টাডিটা একটু ভালো করে করতে পারলে কাছাকাছি হয়তো পৌঁছানো যেতে পারে। এটা প্রমাণিত, আগেও অনেকবার হয়েছে এরমভাবে। তবে সব সময় যে রাইট হবে এরম তো কোনো ব্যাপার নেই, তবে এবারেও সেটা ব্যতিক্রম হলো না, যেহেতু কন্ডিশনটা ফুলফিল করেনি। আমি সেই কারণে বলেছিলাম এই কিউ থেকে, জাস্ট আপনাদের কাছে হয়তো মজা লাগতে পারে, আমি এক্সপিরিয়েন্স থেকে এই কথাটা বলার চেষ্টা করেছিলাম। এই ধরনের ইভেন্টের আগে এরম ধরনের যদি ইনডিসিশনে দাঁড়িয়ে যায় তাহলে মার্কেট বোথ ওয়ে মুভমেন্ট যেদিকেই করুক না কেন দাঁড়াবে না, মানে ওয়ান ওয়ে র্যালি হবে না, এইটা বলার উদ্দেশ্য ছিল। সেটা পড়ছে তো পড়ছে, যেটা 2004-এ হয়েছিল, বা 2009-14 যেটা হয়েছিল, র্যালি করে ওপরের দিকে বেরিয়ে যায়। ফলে এইগুলো অবজারভেশন থেকে আমি বলেছি, যেহেতু ওই সময় আমি বাজারে কাজ করতাম, সেটা এখনও সেই ধরনের অ্যাক্টিভিটিসগুলো হয়। তবে হ্যাঁ, থিম অনেক চেঞ্জ হয়েছে। কারণ ধরুন 2004-এর যারা ইনভেস্টার ছিলেন আর 2024-এর যারা ইনভেস্টার বা ট্রেডার, আকাশ পাতাল তফাৎ। এরা অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি মানে শিক্ষিত ইন দ্যাট সেন্স, টেকনিক্যালি ইকুইপড, এবং মানি পাওয়ার, যেটা আমরা অনেকটাই এফআইআই-এর ওপরে নির্ভরশীল হয়ে পড়ি সবসময়। আলটিমেটলি আমাদের যে স্মার্ট মানি বলতে আমি আমাদের ডিআইআই-এর কথা বলছি, যেখানে যারা ইনডাইরেক্টলি স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করেন, ইনডিরেক্টলি, অর্থাৎ এসআইপি মিউচুয়াল ফান্ডের থ্রুতে, আর যারা ডিরেক্টলি মার্কেটে আছেন, দে আর মাচ মোর স্মার্ট আমার কাছে মনে হয়েছে, অন্তত এবারের অনেকগুলো ফলে তুলনামূল্য বিচারে।
তো এটা ছিল আমার একটা ছোট্ট ব্রিফ যে মার্কেটের কী কী ব্যাপার হচ্ছে বা হয়েছে। আমরা একটু চার্ট অ্যানালিসিস করি, কারণ অনেকক্ষণ কথা বলছি, আপনাদের হয়তো বোরিং লাগতে পারে। আবার বলছি, হাত জোড় করে বলছি, কোনো রকম অনুনয় বিনয় নয়, জ্ঞান ভাববেন না। চেষ্টা করেছি আমি আমার তরফ থেকে আপনাদেরকে ইকুইপড করার, যতটা আমার ক্ষমতার মধ্যে পড়ে। চার্ট অ্যানালিসিস করে আজকে আমি যেহেতু ইন্ট্রা উইকের নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আলোচনা করিনি, তার পরিবর্তে আমি কিছু কথা বলবো এবং একটা প্রপোজাল রাখবো আপনাদের কাছে। সেটা আপনারা যদি মানেন তাহলে আমি সেইভাবেই আগামী সপ্তাহ থেকে কাজ করাটা শুরু করব। তো চলুন যাই, এবার আমরা একটু চার্টটা দেখে নিই কোথায় আমরা অবস্থান করছি এবং বাজারের আগামী সময়ের ভোলেটিলিটিতে আবার কী ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে দুটো ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে। প্রসঙ্গত বলে রাখি, আমরা কিন্তু উইক টু উইক এবং এই এত উইকের মধ্যে এই যে র্যালিটা চলছে, হাইয়েস্ট এভার উইকলি ক্লোজিং দিয়ে ফেলেছি। সেটা সেন্সেক্সই হোক, নিফটি হোক বা ব্যাঙ্ক নিফটি হোক। অন্যান্য ইন্ডেক্স আমি চেক করিনি, সেই জন্য বলতে পারলাম না, সেগুলো আপনারা চেক করে নেবেন। চলুন যাই চার্টে। 7th of জুন, শুক্রবার বাজার বন্ধ হওয়ার পর আলোচনা করছি এবং তার পরিপ্রেক্ষিতেই চার্ট বিশ্লেষণ করার চেষ্টা করব। উইকটা থাকবে 10/6 থেকে 14/6-এর মধ্যে বাজারের গতিবিধিতে আবার কি কি জিনিস উঠে আসতে পারে সেই প্রসঙ্গে আলোচনা। কিন্তু আলোচনা করব যে সপ্তাহে ইলেকশন রেজাল্ট বেরোলো এবং শেষ হলো তার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ মার্কেটের যে ভোলেটিলিটিটা আপনারা দেখেছেন, যেটা অনেকেই হয়তো উপলব্ধি করতে পেরেছেন। আমি শুরু করব নিফটির উইকলি চার্ট দিয়ে। যে চার্টটা দিয়ে শুরু করব সেটাকে আমরা বলি লাইন চার্ট। অর্থাৎ আমি যদি এই চার্টটা বা এই গ্রাফটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে এরপরে যদি আপনাদের আমি জিজ্ঞাসা করি বা আমি যদি চার্টটাকে ফিল করার চেষ্টা করি, নিফটি কোথায় বন্ধ হয়েছে উইকের শেষে, জুন মাসের ফার্স্ট উইকে, তাহলে দেখা যাচ্ছে যে চার্ট দেখলে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সর্বোচ্চ স্তর। অর্থাৎ লাইন চার্ট বেসড অন ক্লোজিং প্রাইস, শুধুমাত্র ক্লোজিং প্রাইসকে ধরে ধরেই করা হয়। মোটামুটিভাবে এটা সবাই জানেন, লাস্ট উইকের ক্লোজিং ছিল এখানে আর এই সপ্তাহের ক্লোজিং হচ্ছে এইখানে, অর্থাৎ এটাকে জুড়ে একটা লাইন চার্ট বানানো হয়েছে। তাহলে লাইন চার্ট দেখলে আমাকে যদি ছবিটা দেখে বলা হয় যে বাজার কোথায় বন্ধ হয়েছে যে এবং এই উইকের সাইকোলজি কি, তাতে আমরা অবশ্যই বলতে পারি যেটা একটা হায়ার ক্লোজিং এবং হায়ার টপ হায়ার বটম ফর্মেশনে হায়ার ক্লোজিং। অর্থাৎ এই ক্লোজিং দেখে বোঝার উপায় নেই যে বাজারে যে সপ্তাহের ক্লোজিং এর পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করছি সেই সপ্তাহের কি ভয়ঙ্কর ভোলেটিলিটি ছিল। এইবার যাচ্ছি আমরা অন্যান্য চার্ট বিশ্লেষণে নিফটিরই। তাহলে এমনিতেই বলা হয় যে হায়ার ক্লোজিং প্রাইস মার্কেটের ট্রেন্ডকে ওপরের দিকে দিশা দেখাচ্ছে, হায়ার ক্লোজিং প্রাইস, লোয়ার নয়, এবং নতুন লোয়ার টপ লোয়ার বটম ফরমেশনেও নতুন লো নয়। ফলে আমাদের যে ট্রেন্ড এখনো পর্যন্ত ইনট্যাক্ট আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মনে রাখতে হবে এই চার্টের পরিপ্রেক্ষিতে কোথাও না কোথাও এই ট্রেন্ডের একটা তো শেষ হবে, সেটা মাথায় রেখেই আগামী সময় আমাদের বাজার সম্বন্ধে চিন্তাভাবনা বা চার্ট বিশ্লেষণ করতে হবে। এইবার চলে যাই উইকলির সাইকোলজি। উইকলি সাইকোলজিতে যাবার আগে আমি আপনাদেরকে যে চিত্রটি দেখাচ্ছি, এই চিত্রটা দেখানোর একটি মাত্র কারণ, আশা করছি বিগত 2 সপ্তাহে যখন এইখানে লাইন টেনে টেনে আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে কোন উইকের কোন ক্লোজিং এবং কোনটা ভাঙলে এই চ্যানেলের ব্রেকআউট বা ব্রেকডাউন প্রপার ওয়েতে সম্ভব বলে আমাদের মনে হবে, সেই ছবিটা আবার আপনারা দেখে নিতে পারেন আমার 2 সপ্তাহ আগের ইউটিউব ভিডিওতে, যেটা অলরেডি আমার ভিডিও পাবলিশ হয়ে আছে। তাহলে এই চ্যানেলের ব্রেকআউট আর ব্রেকডাউনের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব, মাঝখানে আমি একটা মুভিং অ্যাভারেজ ড্র করেছি, সেটা হচ্ছে 9 এক্সপোনেনশিয়াল উইকলিতে, যেটার নিচে গত সপ্তাহেও ক্লোজিং আসেনি, কিন্তু উইকলি ক্লোজিং এর পরিপ্রেক্ষিতে এবারে কিন্তু ক্যান্ডেল অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজিং দেখলেই বোঝা যায় যে কি অ্যাবনর্মাল ভোলেটিলিটি ছিল লাস্ট উইকে। এবং খুব ইন্টারেস্টিংলি আমরা যদি হিসেবটা করে দেখি, যেটা গোল গোল হিসেব মোটামুটি, তাহলে চ্যানেলের মোটামুটিভাবে যে ডেপথটা বা ব্রেথটা, যে ভেতরের যে লেন্থটা, যেটা দিয়ে চ্যানেল ব্রেকআউট বা ব্রেকডাউনের পর একটা সম্ভাবনার জায়গা, সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমরা মাপি টেকনিক্যালি, সেটা মোটামুটি 1000 পয়েন্টের ছিল। তাহলে স্বভাবতই
এই ব্রেকডাউন পয়েন্টটা ছিল, চ্যানেলের ব্রেকডাউন পয়েন্টটা ছিল রাউন্ড নাম্বারে বলছি 22,500, রাউন্ড নাম্বার। এই জায়গাটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, মোটামুটি 22,500 একটা লেভেল এইখানটা ছিল। সেই 22,500টা ভাঙার পর যে লেভেলসটা উঠে আসে সেটা হচ্ছে 1,000 পয়েন্ট। 1,000 পয়েন্ট মানে নিচে 21,000। আমি একটু একটু ভুল বললাম, ফিগারটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, জাস্ট এ মিনিট, আমি যে ক্যালকুলেশনটা করে আপনাদেরকে বলেছিলাম, হ্যাঁ 22,250, সরি 22,250। আর ভাঙলে যেটা হয় সেটা হচ্ছে 1,000 পয়েন্ট বাদ দিলে, বিয়োগ করলে সেটা দাঁড়ায় 21,250। আর বাজারের মোটামুটি একটা লোয়েস্ট ফর্ম হয়েছিল 21,281। অর্থাৎ যে 1,000 পয়েন্টের ভোলেটিলিটির কথা আমরা আলোচনা করছিলাম, যে এনি অর আইদার অর সাইডের ব্রেকআউট অর ব্রেকডাউন হতে পারে, সেটা যখনই 3%-এর নিচে চলে যায় তখন তো সেটা খুব নেগেটিভ সেন্সে বাজার নিচের দিকে যায়। কিন্তু টেকনিক্যালি যে জায়গাটায় সাপোর্ট নেবার কথা, মোটামুটি সেই আশপাশ থেকে বাজার একটা বাউন্স ব্যাক করেছে উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে। এবং ভেরি ইন্টারেস্টিংলি এইরকম ক্যান্ডেল সচরাচর বছরে কবার দেখা যায় বা 5 বছরের সাইকেলে কবার দেখা যায়, খুব রেয়ারেস্ট সিনারিও। আমি 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 উপলব্ধি করতে পারছি না। তো যারা করতে পেরেছেন বা যারা জানেন তারা বলবেন। এবং এই ক্যান্ডেলের সাইজ দেখলে বোঝা যায় কি টিপিক্যাল কন্ডিশন হয়ে আছে আপাতত বাজারে। এবং এই যে শ্যাডো উইকলিতে নিচ থেকে যে বাজারের ডিমান্ড ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে আগামী দিনে ট্রেন্ড ডিসাইডার ফ্যাক্টর হিসেবে কিন্তু আমাদের এই পয়েন্টটা মাথায় মনে রাখতে হবে, 21,281, রাউন্ড নাম্বার 21,200। কোনো ঘটনা কোনো সময় আগামী দিনে যদি 21,200 ব্রেকডাউন হয়, সেক্ষেত্রে কিন্তু বাজার নিম্নমুখী হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা ওই জন্যই মনে রাখার প্রয়োজন আছে। আদারওয়াইজ চ্যানেল ছেড়ে বেরিয়েছে, ক্লোজিং সবে একটা হয়েছে, নেক্সট উইকের ক্লোজিং অত্যন্ত ভাইটাল। দেখতে হবে কোথায় ক্লোজিং আসছে। ভেরি ভেরি ইন্টারেস্টিং উইকলি চার্টের অবস্থান। উইকলি এমএসিডির স্লোপটা চেঞ্জ হয়েছে, যেটা এখানেও একটা চেঞ্জ হয়েছিল, কন্টিনিউয়াস দুটো চেঞ্জ হয়নি। আমাদের দরকার 3টে চেঞ্জেস। 3টে স্লোপ যদি ওপরের দিকে যায় তাহলে আমি একটু উইকলি সম্বন্ধে একটু পজিটিভ চিন্তা ভাবনা করতে শুরু করি। তারপরে তো তার অ্যানালিসিস চলবে গতানুগতিক পদ্ধতিতে। সেটা সবে একটা ফার্স্ট সাইন হয়েছে। জানি না নেক্সট উইকের ক্লোজিং কোথায় হবে এবং বাজেট পর্যন্ত বাজারের গতিবিধি কি থাকবে। অন্যান্য অসিলেটর ইন্ডিকেটরের অবস্থান মোটামুটিভাবে আমি বলবো একটু হলেও পজিটিভ দিকে বহন করছে সাইকোলজি। এইবার আসছি যে টিপিক্যালি ডেইলি চার্ট, যেটা মাঝখানে ভেরি ইন্টারেস্টিং। আপনাদেরকে গত সপ্তাহে যারা ভিডিও একটু দেখেছেন এবং গত 2-3 সপ্তাহ ধরে যারা ভিডিওটা ফলো করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি গত সপ্তাহে কি বলেছিলাম। এখানে ক্লোজিং ছিল, তারপরের দিনের ক্লোজিংটা এইখানে, অর্থাৎ একটা ইনডিসিশন থাকবে বাজার, আমি আন্দাজ করতে পারছিলাম, যেটা আপনাদেরকে বলাও ছিল। একটা ট্রিমেন্ডাস গ্যাপ। পরের দিন যেদিন রেজাল্ট বেরোলো তার সাইকোলজি হচ্ছে এইটা। আবার নেক্সট 3 দিনে বাজার চলে আসে এই জায়গায়। অর্থাৎ উইক টু উইকের পরিপ্রেক্ষিতে ভাবলে আমরা কিন্তু যথেষ্ট পজিটিভ জায়গায় ক্লোজিং করেছি ডেলি চার্টের পরিপ্রেক্ষিতে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং ভেরি ইন্টারেস্টিংলি এখানে একটা ইনসাইড বার ছিল, কনজিকিউটিভ দুটো ক্লোজিং 13 DM এর ওপরে নিফটি স্পট দিয়েছে, 3টে হয়নি এখনো। কিন্তু যেহেতু ইনসাইড বারের এমন জায়গার থেকে বাজার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, প্রিভিয়াস যে টপ 23,338, আমি রাউন্ড নাম্বারে বলবো 23,400, ওপরে যদি গতিবিধি চলে, নেগেটিভ ভাইব বাজারে হয়তো থাকবে, কিন্তু পজিটিভিটিটা একটু বেশি আমরা হয়তো দেখতে পেলেও পেতে পারি ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে। সেক্ষেত্রে সামনের দিকে রেজিস্ট্যান্স অবশ্যই রাউন্ড নাম্বার 23,500, 23,550 থাকতে পারে। বাট তার পরের ক্যালকুলেশনগুলো আমাদের কিন্তু ভেরি ট্যাক্টফুলি করতে হবে। সেটা আমি চেষ্টা করব নেক্সট উইকে আপনাদের সাথে একটু আলোচনা। এই সপ্তাহের যা ভোলেটিলিটি আর যা চার্টের অবস্থান, তাতে সাপোর্ট রেজিস্ট্যান্স আলোচনা করার জায়গায় ভেরি ডিফিকাল্ট হয়ে আছে। সেই জন্য আমি একটু পজ নিচ্ছি এবং পজটা পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থেকেই নিফটিতে আমি রাখার চেষ্টা করছি, চার্টিক্যাল কন্ডিশন যা। চলুন যাই আমাদের নেক্সট আলোচনা, সেটা হচ্ছে উইকলি ব্যাংক নিফটির পরিপ্রেক্ষিতে ব্যাংক নিফটি কোথায় ক্লোজিং করেছে। লাইক নিফটি, ব্যাংক নিফটিতেও
বাঁদিকে উইকলি ব্যাংক নিফটি, মাঝে ব্যাংক নিফটির ডেলি চার্ট এবং একেবারে ডান দিকে উইকলি ব্যাংক নিফটির লাইন চার্ট। হোপফুলি লাইন চার্ট দেখলে বুঝতে পারছেন ব্যাংক নিফটিও সর্বোচ্চ স্তরে ক্লোজিং দিয়েছে উইক টু উইকের পরিপ্রেক্ষিতে। ফলে এখানে কি নেগেটিভ চিন্তাভাবনা করা যায়, সেটাই হচ্ছে প্রশ্ন। উইকলি ব্যাংক নিফটির এবার আলোচনায় যদি আসি, তাহলে এমএসিডির স্লোপটা প্রথমেই একটু দেখিয়ে দিলে হয়তো একটু আশ্বস্ত হবেন, যে যেটা গত সপ্তাহে আপনাদের বলছিলাম, নিফটির থেকে ব্যাংক নিফটির স্ট্রেংথটা একটু বেশি আছে, সেটা ফলো আপ চলছে। ব্যাংক নিফটিরও ট্রিমেন্ডাস টাইপের ভোলাটিলিটি, নিচে সেল অফ হয় তারপরে আবার উপরের দিকে অগ্রসর, ক্লোজিং যদিও ক্যান্ডেল হিসেবে নেগেটিভ, কিন্তু 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে থাকার ফলে আপাতত সেই ধরনের কিছু ডিস্টারবেন্স আমি অ্যাটলিস্ট চার্টে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ডেইলি চার্ট ভেরি ইন্টারেস্টিং। নিফটি যেখানে মাত্র দুটো ক্লোজিং দিয়েছে, ব্যাংক নিফটির অলমোস্ট নিফটি টাইপেরই চার্ট, পুল ব্যাক, একটা দুটো তিনটে ক্লোজিং হয়ে বসে আছে। আপাতত আমার কাছে যদি ব্যাংক নিফটি 49,943 স্পটে, রাউন্ড নাম্বারে বলতে পারেন 50,000-এর ওপরে যদি গতিবিধি চলতে শুরু করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা অবভিয়াসলি প্রিভিয়াস স্টপটা, কারণ এটা ইনসাইড বারের একটা বড় বারের শ্যাডো এবং হাই একই জায়গায়। ফলে সেক্ষেত্রে নেক্সট যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা অবভিয়াসলি 50,670 এবং প্রিভিয়াস স্টপ 51,150। পরপর এই দুটো রেজিস্ট্যান্স কিন্তু থাকবে। এখানে চার্টের কি বিহেভিয়ার হয় বা প্রাইস অ্যাকশন কি বিহেভিয়ার করছে সেটা কিন্তু খুব ভালোভাবে অবজারভেশনে রাখতে হবে, তারপর কোনো পদক্ষেপ হবে। ফলে একটু কনফিউশন যে 13 DM এর ওপরে যেহেতু তিনটে ক্লোজিং হয়েছে, হাইয়েস্ট হাই ভাঙলে মোমেন্টাম একটু ওপরের দিকে ক্যারি করলেও করতে পারে টেকনিক্যালি, আমরা যেটা দেখি। বাকি যে ভোলাটিলিটিটা থাকবে, যেটা শুরু হয়েছে, সেই ভোলাটিলিটিটা আরেকটু থেকে আমার ধারণা সম্ভবত নেক্সট উইক অনওয়ার্ড আরেকটু স্থিতাবস্থায় আসতে শুরু করবে, অর্থাৎ অ্যাবনর্মাল থেকে একটু নর্মাল সিচুয়েশনে আসলেও আসতে পারে। তো এটা ছিল আমার ব্যাংক নিফটি সম্বন্ধে অবজারভেশন, যে চার্টগুলো দেখলাম। বাকি বিস্তারিত কথাবার্তা নিশ্চয়ই আপনারা অলরেডি আমার মুখ থেকে শুনেছেন, বা আর একটু কিছু শুনবেন, সেটা ভিডিওর অন্যান্য অংশে সেটা দেখতে পাবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স আজকে আমি আলোচনা করতে নারাজ, কারণ অ্যাবনর্মাল প্রাইস অ্যাকশন এরকম জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাবনর্মাল আসবে, ডেটা যেরকম। তার জন্য আপনাদের আরও একটা সপ্তাহ আমি সময় চেয়ে নিচ্ছি। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। আশা করছি চার্টগুলো দেখে বুঝতে পেরেছেন, এবং মোটামুটি যে ওয়েট অফ এভিডেন্সগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। টেকনিক্যাল অ্যানালিসিস তো আর কিছুই নয়, স্মার্ট মানি বা স্মার্ট সেন্স যারা করছেন, ট্রেডার ইনভেস্টার, তাদের মাইন্ড রিড করার একটা জায়গা। এটা একটা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন লোক করেন। আমি বেসিক্যালি খুব বেসিক ব্যাপারগুলোকে ধরে খুব সিম্পল ওয়েতে চার্টটা অ্যানালিসিস করে, খুব কমপ্লিকেটেড করি না। এবার আসছি সাপোর্ট রেজিস্ট্যান্স। দেখুন, যে অ্যাবনর্মাল ভোলাটিলিটিটা লাস্ট উইকে দেখিয়েছে, ফলে ইনপুট ওইটা থাকবে, আউটপুট অবভিয়াসলি অ্যাবনর্মাল বেরোবে। তাই আমি ভাবছি যে আগে যেমন কমিউনিটি পোস্ট করতাম প্রত্যেক দিনের একটা নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি চেষ্টা করছি আগামী সপ্তাহে এটা প্রতিদিন আমি একটু আপডেট দিয়ে দেবো, ডেইলি সাপোর্ট রেজিস্ট্যান্স স্পট নিফটির ক্ষেত্রে এবং ব্যাক নিফটির ক্ষেত্রে, এই দুটিতেই দেবো। ফাইন্যান্সিয়াল নিফটি আমি চেষ্টা করব, আমি জানি না দিতে পারবো কি না। এইবার হচ্ছে আর একটা জায়গা, সেটা হচ্ছে এ তো গেল এসব ঘটনা ঘটেছে, কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে একটুখানি বর্ণনা করার চেষ্টা করলাম। এবার আসছি যে এবারে কি, হোয়াট নেক্সট, মানে হোপফুলি মিনিস্ট্রি ফর্ম স্মুথলি হয়ে যাচ্ছে। মানে আমি যখন অনুষ্ঠান করছি তখন সবেমাত্র শুক্রবার, ফলে বুঝতেই পারছেন এখনও মিনিস্ট্রি ফর্ম এই ওই প্রপোজাল যেটা পদ্ধতি আছে, অত জটিল আমি বলতে পারছি না, সেটা আশা করি হয়ে যাবে। তারপরে কি হবে, কোয়ালিশন গভর্নমেন্ট, তাই তো? তো যারা একটু 25-30 বছর স্টক মার্কেটে অভিজ্ঞতা করেছেন তারা নিশ্চয়ই জানবেন যে ভারতবর্ষের ইতিহাসে কোয়ালিশন গভর্নমেন্টের ইন্ডেক্স বাড়েনি এমন কোনো ঘটনা নেই, কিন্তু বহুবার বেড়েছে এবং ভালো বেড়েছে। কিন্তু হ্যাঁ, এটা হয় না, মানে যে গভর্নমেন্ট এতদিন ছিল এখনও আছে, তাদের লাস্ট 2 বছরের কার্যকলাপে সিঙ্গেল হ্যান্ডলি তারা এগিয়েছে, যদিও সেখানেও এনডিএ ছিল। ফলে একটা সেন্স কাজ করে বা ইনভেস্টার সেন্স কাজ করে যে অনেক বোল্ড ডিসিশন, যেটা আমি আবার বলছি শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে হয়তো ভালো হতে পারে, সেই কারণে হয়তো অনেক বেশি ইনভেস্টমেন্ট, অনেক বেশি অ্যাগ্রেসিভনেস অনেক ট্রেডারদের মধ্যে দেখা গেছে, এবং সেই অনুযায়ী বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সেক্টরে
পারফর্ম করেছে সেটা আমরা দেখেছি বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের যে স্টক প্রাইস, মার্কেট ক্যাপিটাল যাই বলেন না কেন, সেটা কি ছিল আর কি হয়েছে লাস্ট 10 ইয়ার্সে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আগামী 5 মিনিমাম আগামী 10 বছর এই কোয়ালিশন ব্যাপারটা থাকবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। চেঞ্জ যদি হয় আমি এখন থেকে তো ভবিষ্যৎবাণী করতে পারি না, আর আমি কোনো পলিটিক্যাল বিশেষজ্ঞ নয় যে ভবিষ্যৎবাণী করব, কিন্তু যদি এরম পজিশনও ধরে নেওয়া হয় মার্কেট কিন্তু খুব প্যানিক লাইক সিচুয়েশান হবে এরম কোনো আমার মনে হয়নি, এখনও মনে হচ্ছে না। কিন্তু যে স্ট্রেট রান আপটা আপনারা দেখেছেন, বিশেষ করে খুব স্মুথ আর্ন হয়েছে 2020 পর থেকে, সেটা হবে না, সেটা হবে না, এটুকু আপনারা ধরে নিন। অর্থাৎ আপনারা যদি চার্ট অ্যানালিসিস করেন, যারা চার্ট অ্যানালিসিস শিখছেন বা করছেন, আমার মনে হয় ব্যক্তিগতভাবে 2004 থেকে 2009 এই সময়ের চার্ট অ্যানালিসিসটা খুব ভালো করে করুন। অনেক সিমিলারিটি পাবেন নেক্সট 5 বছর এই চার্টের সাথে, এটা আমার ব্যক্তিগত ধারণা। টাইম টু টাইম আমি এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ফলে একটু খোঁচা থাকবে, নিউট্রাল বিচার করলে দেখা যাবে যে স্বভাবতই দেখুন কোনো দেশের অর্থনীতি ডিপেন্ড করছে কি কোন সরকার আছে, সরকারের বোল্ডনেস কতটা, কীরকম ধরনের অর্থনীতি তারা যাওয়ার চেষ্টা করছেন, সেখানে একটু হলেও ল্যাগ থাকার কথা। এটা আমার নিজের চিন্তাভাবনা থেকে বলছি, বিশেষ চিন্তাভাবনা। ফলে এই সিদ্ধান্তগুলো তো ভেতরে ভেতরে হবে। চার্লস ডাউয়ের কথা অনুযায়ী মার্কেট বা প্রাইস অ্যাকশন অ্যাভারেজ ডিসকাউন্ট এভরিথিং এক্সেপ্ট ন্যাচারাল ক্যালামিটি। ফলে যদি টেকনিক্যাল অ্যানালিসিস না জানেন, তাহলে এবারের নেক্সট 5 বছর হ্যান্ডেল করাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে, বিশেষ করে টাইমিংয়ের জন্য। কারণ আপনারা যদি পোর্টফোলিও সাফলিং করেন বা কিছু করেন বা চিন্তাভাবনা কোনো ধরনের করেন, প্রফিট বুকিং করব, কোথায় এন্ট্রি নেব, হয়তো দেখছেন মার্কেট সেন্স খুব ভালো, সাডেন হয়তো কোনো একটা ড্যামেজ, যেটা হয়তো আউটকাম পড়ে এলো, তখন বুঝলেন, তখন হয়তো বাজার অনেকটা পড়ে যেতে পারে। ফলে টেকনিক্যালি স্কিল বাড়াতে হবে। এই বাজারটা আগামী সময়ের বাজারে ফান্ডামেন্টাল একটা দিক, ওটা তো দিক আছেই, ওটা নিয়ে আমি কোনো রকম কম্প্রোমাইজ করবো না বা ওটা নিয়ে কোনো তর্ক নেই। টেকনিক্যালি ভীষণ ইকুইপড হতে হবে, এবং ইকুইপটা আমার ব্যক্তিগত ধারণা স্কিল থাকতে হবে, যারা শর্ট টার্ম ট্রেডার বিশেষ করে, এটা মাথায় রাখবেন। ফলে আমার কাছে অত প্যানিক লাইক সিচুয়েশান নেই, টাইম টু টাইম আপনাকে চিন্তাভাবনা করতে হবে। তবে এভরি 6 মান্থ অ্যাসেসমেন্ট করতে হবে চার্টের। আর মার্কেট তো কোনোদিন স্ট্রেট অ্যাওয়ে বাড়ে না, মার্কেটের কারেকশন হয়তো পাবেন, কখন কিভাবে আসবে সেগুলো চেষ্টা করব আপনাদের সাথে আমার যতটুকু ডেটা অ্যানালিসিস করি তার মাধ্যমে জানিয়ে দেওয়ার। আপনারাও বাড়িতে একটু ট্রাই করতে থাকুন, যেভাবে আমি এখানে দেখাচ্ছি, বা আপনারা যেখানেই শেখেন সেখানে একটু ট্রাই করার চেষ্টা করবেন। আচ্ছা, ফাইনালি যে জিনিসটা আরেকটা বলার আছে সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন চার্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, এগুলো না কোনো রেকমেন্ডেশান ভাববেন না। যেমন ধরুন গত সপ্তাহে আমরা এই এত খারাপ মার্কেটের মধ্যেও আমি তো ইমামি নিয়ে আলোচনা করেছিলাম। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন বা অনেকে প্রশ্ন করেন, সেটা ইমেলেই হোক বা আমার সঙ্গে যারা যোগাযোগ করে ফেলেন ফোনের, যদি নাম্বার পেয়ে গিয়ে থাকেন, যে এগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয়, সেই প্রসেসটাই আমি ক্লাসের মধ্যে বিভিন্ন জায়গায় শেখাই। সেরকম ধরনেরই প্রসেসে আজকেও 3টি স্টক নিয়ে আলোচনা করছি। দ্যাট ডাজেন্ট মিনস কি এটা রেকমেন্ডেশন, দ্যাট ডাজেন্ট মিনস কি গত সপ্তাহে ইমামি আলোচনা করেছি, আমি একটা উদাহরণ দিলাম, এরকম তো প্রচুর স্টক এখনও চলেও নি। তার মানে এই সপ্তাহে সেই স্টকটার চার্টের অ্যাপ্রিসিয়েশন হবে, আমি কেনার কথা একেবারে বলি না। আমি সবসময় আপনাদেরকে বলি, দেখুন, নিজে শিখুন, নিজে সিদ্ধান্ত নিন। আমি একটা ইনপুট দেওয়ার চেষ্টা করছি, আমার ইনপুটটা আপনার ভালো লাগতেও পারে, আই মিন টু সে আপনি এগ্রি হতেও পারেন, নাও হতে পারেন। অন্ধের মতো কিছু করার চেষ্টা করবেন না, যে যার কথাই হোক, নিজে শিখুন, নিজে করুন, অনেক স্যাটিসফ্যাকশন। তো এরকম 3টি স্টক নিয়ে আজকে আলোচনা করেছি, এরকম একটা ডিফারেন্ট মুডের বাজার আছে। দেখুন চার্টগুলো কেমন লাগে, তারপরে পরবর্তী জায়গায় আবার যাওয়ার চেষ্টা করব। আজকে 3টি স্টকের পরিপ্রেক্ষিতে আলোচনা করব। আজকেও নামগুলো লিখতে পারিনি, ক্ষমা প্রার্থী, আগেই বলে দিলাম। 3টি স্টক যথাক্রমে, প্রথমে নামগুলো বলি, তারপরে আমি আসছি মেন জায়গায়। সার্ভোটেক পাওয়ার,
টাটা কেমিক্যালস এবং ওকহার্ট লিমিটেড, ওয়াকহার্ট। যদিও ফ্রন্ট লাইনে অ্যাক্টিভিটিস বেশি, অর্থাৎ ইন্ডেক্সের মধ্যে ওঠানামা চলছে মানে ফ্রন্ট লাইনে অ্যাক্টিভিটিস বেশি থাকবে, কিন্তু এই ধরনের স্টকগুলোকে চার্টিক্যালি কোন জায়গায় অবস্থান করছে সেটাকে অবজারভেশন করার জন্য এই চার্টগুলো আমি আলোচনা করছি, কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। সার্ভোটেকের চার্টটা যদি দেখা যায় তাহলে একটা ট্রিমেন্ডাস রান আপ, তারপরে এই স্টকটার ভেতরে স্প্লিট বোনাস ফোনাস কী সব হয়েছে একটু দেখে নেবেন, হিস্ট্রিতে অনেক আগে একবার আলোচনা হয়েছিল। যাই হোক, হায়ার টপ হায়ার বটম ফর্মেশনে একই জায়গায় অনেক দিন ধরে কনসলিডেট করছে, অর্থাৎ লাস্ট মে মাস থেকে এবারে মে মাস কমপ্লিট হয়ে গেছে, তো 1 বছরের মধ্যে প্রাইস অ্যাকশন এই জায়গায় ঘোরাঘুরি করছে। অবভিয়াসলি এত স্ট্রিপ রান আপ, এখানে একটা গ্যাপ ছিল উইকলি, তার পরিপ্রেক্ষিতে এখানে একটা সাপোর্ট করে করে বারবার হয়ে আছে, নিচে এইখানেও আর একটা সাপোর্ট আছে। অর্থাৎ প্রাইস ওয়াইজ ছোট দেখলেও স্টকের অন্যান্য দিকগুলো আপনারা কিন্তু একটু কাইন্ডলি দেখার চেষ্টা করবেন। খুব ইন্টারেস্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছি আমরা। 13-26 উইকলি মিড পয়েন্ট ক্রস ডাউন হয়নি, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ট্রেন্ড চেঞ্জ করতে হলে যে ধরনের প্যাটার্ন আছে তার ফলো আপ ট্রেন্ড হতে হবে, তা না নিচে এলে প্রাইস অ্যাকশনে আরেকটু প্রবলেম হতে পারে। ফলে ভেরি ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে ভাইটাল সাপোর্ট এরিয়ার মধ্যে। অন্যান্য প্যারামিটার্স দিয়ে যদি চেক করি তাহলে ট্রেন্ড ইজ কনসার্ন এমএসিডির উইকলি কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। ঘুরবে কি ঘুরবে না, নেগেটিভ দিকে চলে যাবে কি যাবে না, সেটা হচ্ছে একটা দৃষ্টি দেবার ব্যাপার। সেই জন্য এই স্টকটাকে আমি ওয়াচ লিস্টে রাখবো আগামী সময়। আর এসআই স্টোক্যাস্টিক্স একটা লাইক মোমেন্টাম ইন্ডিকেটারের মতো যেমন অবস্থান করেছে, একটু হাই ফর্মেশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে আরএসআই ভেরি ইন্টারেস্টিং জায়গায় বটমটা করে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ফলে এই স্টকটা আগামী সময়ে আমাদেরকে বিহেভিয়ার, স্টকের বিহেভিয়ার কী ধরনের হয় সেটার জন্য এই স্টকটা রেডার লিস্টে আপনারা রাখতে পারেন। অন্যান্য টেকনিক্যালসের এইগুলো একটু চেক করে নিতে পারেন। টাটা কেমিক্যাল স্টকের নাম সম্বন্ধে আশা করি কিছু বলতে হবে না। এখানেও স্টক যদি দেখেন, একটা রেঞ্জ ট্রেডিং, এইখানে একটা বিরাট লম্বা ক্যান্ডেল তৈরি হয়েছিল, একটা রিউমার ছিল, যেটা রিউমারটা আপনারা জানেন। তারপর থেকে স্টক বিটিং ডাউন হয়ে নিচের দিকে এসছে। ভেরি ভাইটাল এরিয়া, নিশ্চয়ই বুঝতে পারছেন, মাল্টিপল এরিয়ার মধ্যে, মানে ইন বিটুইন 950 to 900 একটা স্পট মার্কেটে একটা বেশ স্ট্রং সাপোর্ট এরিয়ার মধ্যে আছে। আর উপরের দিকে বেরোতে গেলে প্রথম যে জায়গাটা ক্রস করতে হবে অবভিয়াসলি 1130, 1130 ওপরে ক্লোজিং দিতে হবে, মানে 1130। আর যে ধরনের ক্যান্ডেলের প্যাটার্ন, যা ভোলেটিলিটি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিরম ধরনের হয়ে আছে। অন্যান্য প্যারামিটার্স লাইক এমএসিডির স্লোপ নিচে, আর অন্যান্য ইন্ডিকেটর তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কি জায়গায় অবস্থান করছে। ফলে এই স্টকটাকেও আমরা ওয়াচ লিস্টে রাখতে পারবো অন্যান্য স্টকের মতো যেটা আছে। আজকের ফাইনাল স্টক যেটা আলোচনা করব টেকনিক্যালি ওয়াকহার্ট লিমিটেড। অন্যান্য 13-26 থেকে এটা একটু বেটার পজিশন। আবার এখানেও সেই রান আপের পর একটা কনসলিডেশন চলছে সিন্স লাস্ট মার্চের পর থেকে। ফলে ভেরি ইন্টারেস্টিং, এটাও একটা চার্ট ফর্মেশন তৈরি হয়েছে। এর উইকলি এমএসিডিটা ঘুরবে ঘুরবে করেও ঘোরেনি, ফলে অবভিয়াসলি আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে, দেখা যাক কি কন্ডিশন করে। চার্টের অন্যান্য দিকগুলো স্টোক্যাস্টিক্স এবং আরএসআই মোমেন্টামের জন্য জাস্ট আমি 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 এখানে কোনো ধরনের অন্য জিনিসের আলোচনা করছি না, একই ফরম্যাটের আলোচনা করছি। অর্থাৎ এত ভোলেটিলিটির পরেও কন্ডিশন কিন্তু চেঞ্জ হয়নি, এটা আমার বলার উদ্দেশ্য ছিল। ফলে আগামী দিনে যখন এরম ধরনের ভোলেটিলিটি হবে আর এই কন্ডিশন থাকবে, সেখানে আমাদের একটু সাহস দেখালেও আমরা দেখাতে পারি, এই যেই বলার আমার বা প্র্যাকটিসের উদ্দেশ্য। তাহলে 3টি স্টক যথাক্রমে সার্ভোটেক, পাওয়ার, টাটা কেমিক্যালস, ওয়াকহার্ট। চার্টগুলোকে আমরা অবজারভেশনে রাখতে পারি আমাদের নিজেদের রেডার লিস্টে রেখে। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। এবারে দেখে নেওয়া যাক ব্রেকআউট স্টক, এই সপ্তাহে ব্রেকআউট স্টক কী কী আছে সেগুলো একটু চোখ বুলিয়ে নেওয়া যাক।
শেষের দিকে চলে এসেছি, শেষের দিকে ভালো খবরটা দিয়ে দিই এই সময়। গত সপ্তাহে 15,000-এর সাবস্ক্রিপশানটা গণ্ডি যেটা আছে সেটা পার করেছি, যেটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের, আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলিকে, আমার ফ্যামিলি এবং আমার তরফ থেকেও মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি করজোরে। আসলে কেন বলছি 15,000 নাম্বারটা খুবই কম, মানে আমি দেখেছি আমাদের সেগমেন্টেই, বাংলায় বা হিন্দিতে তো আছেই, মানে আমার সাবস্ক্রাইবার যেটা এখন বর্তমান 15,000+, তাদের এক একটা এপিসোডের ভিউয়ারই আমার থেকে, সাবস্ক্রাইবারের থেকে অনেক গুণে বেশি। তো আমি খুব ক্ষুদ্র প্রয়াসে আপনাদের সাহায্যে, আপনাদের উৎসাহে এইটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। জানি না কতটা ভালো খারাপ, আপনারা বিচার বিবেচনা করবেন। সেই জন্য আপনাদের পাশে থাকা, আপনারা আরও লোককে পাশে আনতে পারেন আপনাদের রেফারেন্স দিয়ে। সেই জন্য যদি চ্যানেলটা ভালো লাগে একটু আমাকে ইন্সপায়ার করতে পারেন, এটাই আপনাদের থেকে প্রাপ্য। আর চেষ্টা করছি সেই অনুযায়ী আপনাদেরকে কন্ট্রিবিউট করার, কারণ এই এত বড় ইভেন্টের আগে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। যারা মেনেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন, অনেকে থ্যাঙ্কস জানিয়েছেন যে অলমোস্ট, আমি বলছি না, আমি আবার বলছি, হয়তো এবার একটা ঠিক হয়েছে, ক্যালকুলেশনটা ঠিক আছে, বাট টেকনিক্যাল অ্যানালিসিসটা যদি সিম্পল ওয়েতে ঠিকঠাকভাবে শেখেন এবং অ্যাপ্লিকেশানটা করেন, একটু ধৈর্য ধরে, একটু টাইম ধরে, ওই সবে এসছেন বাজারে বা এরকম একটা হাত পা ছুঁড়লেই তো হবে না। এটা আমারও প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে, তারপরে এসে এখন একটু কনফিডেন্স পাই, খুব সামান্য হলেও কনফিডেন্স পাই, এটা হতে পারে। সব সময় ঠিক নাও হতে পারে, এটাও মানছি, কারণ অ্যাবসলিউটলি আনপ্রেডিক্টেবল জায়গায় আমি প্রেডিক্ট করার চেষ্টা করছি। ফলে এই সাহায্যটা আপনারা করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ছোটোভাবে বলছি না, মানে আমার ভাষা নেই। এইভাবে পাশে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি চেষ্টা করছি আরেকটু টাইম আপনাদেরকে দেওয়ার জন্য, সেটা কিভাবে করব আমি জানি না, তবে ইন্সপায়ার হলে এই কাজগুলো করতে আরও ইচ্ছা করে। তো বিশেষ কিছু আর আমার ডেটায় অত কিছু নেই, আরও কিছু আছে, সেগুলো সব বলতে গেলে আমি চেষ্টা করেছি নন পলিটিক্যাল হয়ে যদি কিছু বলা যায়, মানে এমন একটা সময় আমরা এইসব আলোচনাগুলো করছি, কিছু বলতে গেলে মুখ দিয়ে কিছু বেরিয়ে গেলে সেটা পলিটিক্যাল দিক না চলে যায়, সেই ভয়টা তো থাকেই। তো আমি শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে বললাম, যদি এর মধ্যে কেউ কোনো রকমভাবে পলিটিক্যাল গন্ধ পান, প্লিজ ওই গন্ধটা কেটে দেবেন। আমি আবার বলছি, আমি মার্কেটের পরিপ্রেক্ষিতে বললাম, টেকনিক্যালসের পরিপ্রেক্ষিতে বললাম, আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন। ভ্যালুয়েবল কমেন্টসের জন্য অপেক্ষায় থাকি সবসময়। আর নেক্সট উইক দেখা যাক, ভুলেটিলিটিটা একটু থাকবে, মাথায় রেখে কাজ করবেন। আর অবশ্যই মনে রাখবেন, নেক্সট উইকের ফ্রাইডেতে কিন্তু বাজার চাপে থাকবে, কারণ যেহেতু টানা 3 দিন ছুটি থাকবে, এবং অন্যান্য দিকগুলো তো বুঝতেই পাচ্ছেন এখন যা পলিটিক্যাল সিচুয়েশন। এই পলিটিক্যাল সিচুয়েশন কিন্তু আগামী 5 বছর আপনাকে পিছু ছাড়বে না, অর্থাৎ টেনশনটা সামান্য মৃদু থাকবে, এবং যে কে কীভাবে নেবেন আমি জানি না, এটা থাকবে, এটা পার্মানেন্ট এখন। তবে সেই কারণেই আমি বলছি স্কিলটা বাড়াতে হবে, টেকনিক্যালি স্কিল বাড়াতে হবে। অনেকক্ষণ হয়ে গেছে, ধন্যবাদ এতক্ষণ আমার সাথে আমার অনুষ্ঠান দেখার জন্য। আজকে অনুষ্ঠান শেষ করছি, ফিরে আসবো নেক্সট উইকে। তবে মাঝখানে আপনারা প্লিজ আমার কমিউনিটি পোস্টগুলো একটু দেখবেন, হিন্দিতেও দেখবেন, কারণ হিন্দিতেও ওখানে ব্রেকআউট স্টক 3টি স্টকের আলোচনা করেছি, ওটাও বুঝতে পারবেন। টেকনিক্যাল দেখলে বুঝবো, ওখানে বিশালজি ফান্ডামেন্টালি মার্কেটটাকে বর্ণনা করার চেষ্টা করেন। হোপফুলি আপনাদের সবই ইনপুটগুলো দরকারি ইনপুট দেওয়ার চেষ্টা করি আমরা। তো আজকে শেষ করছি, ভালো থাকুন, ভালো রাখুন, আর নেক্সট উইকে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য দেখি আরও কত নতুন সাবস্ক্রাইবার আপনারা অ্যাড করাতে পারেন, আপনাদের মুখে মুখেই ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে আমার অনুষ্ঠান দেখার জন্য।